হ্যালো 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 হ্যালো, নমস্কার সবাইকে। আমরা এখন রাষ্ট্রগীতির মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত সবাই মিলে শুরু করব। वन्दे मातरम्, वन्दे मातरम्, सुजलां सुफलां मलयज शीतलां शुश्रूषामलां मातरम्, वन्दे मातरम्। शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी फुल्लकुसुमिता ध्रुवदलशोभिनी सुहासिनीं सुमधुरभाषिणीं सुखदां वरदां मातरं, वन्दे मातरम्। कोटि कोटि कण्ठ कल कल निनाद करले, कोटि कोटि भुजै धृत खर करवाले, अबला केन मा एत बोले, बाहुबल धरिणी नमामि तारिणीं रिपुदल वारिणी मातरम्, वन्दे मातरम्। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদয়, তুমি মর্ম, তুমি প্রাণঃ শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারি প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে, বন্দে मातरम्। तंहि दुर्गा दश प्रहरण धारिणी, कमला कमल दल बिहारिणी, वाणी विद्या दायिनी, नमामि तां, नमामि कमलाम् अमलाम् अतुलाम् सुजलाम् सुफलाम् मातरम्, वन्दे मातरम्। श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं वरणीं मातरम्, वन्दे मातरम्, वन्दे मातरम्। नमस्कार। जय भारत माता के जय। बीजेपी बीजेपी जिंदाबाद 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 बीजेपी टीचर सेल जिंदाबाद 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 बीजेपी टीचर सेल जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। जय श्री राम जय श्री राम। আমরা ধন্যবাদ জানাই আমাদের
সঙ্গীত পরিবেশক টিমকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শমিক দাকে আমরা স্বাগত জানাই। আসছেন আমরা আমাদের মঞ্চে অতিথিদের বরণ করে নেব। আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় সংগঠন মন্ত্রী ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শ্রী অমিতাভ চক্রবর্তী মহাশয়কে। আমাদের বরণের টিমকে অনুরোধ করছি আপনারা মঞ্চে প্রবেশ করুন। অসিত, মাননীয় রাজ্য কনভেনর ডক্টর অসিত মন্ডল এসো স্টেজে। কুমুদা আছেন, কুমুদা আসুন। এবার আমাদের মাননীয় অতিথি এবং মাননীয় শিক্ষামন্ত্রী বিদ্যালয় শিক্ষা শ্রী দীপক বর্মন মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের রাজ্য কো-কনভেনর ডক্টর দীপঙ্কর সরকার মহাশয়। শমিক দা স্বাগতম, শমিক দা স্বাগতম, স্বাগতম স্বাগতম 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 শমিক দা স্বাগতম। স্বাগতম স্বাগতম। আমরা আমাদের মধ্যে আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শমিক ভট্টাচার্য মহাশয়। ওনাকে আমরা আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। স্টেজে যাদের থাকার কথা তারা ছাড়া কেউ থাকবেন না প্লিজ। শিক্ষক শিক্ষিকাদের উচ্ছ্বাস আমরা বুঝি, তবু তাদেরকে অনুরোধ করছি আমরা শিক্ষক এবং শিক্ষিকা আমরা নিয়ম পালন করব এবং আমরা আমাদের আসন গ্রহণ করব। সুশৃঙ্খল ভাবে আপনারা অনুষ্ঠান করুন, সহযোগিতা করুন অনুষ্ঠান করতে, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আমরা এবার বরণ করে নিচ্ছি শমিকদা প্রথমেই আমাদের ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন। আমাদের সমস্ত অতিথিরা তাকে সহযোগিতা করছেন। জয়
এবার আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে আমাদের টিচার সেলের পক্ষ থেকে বরণ করে নেওয়া হবে। বরণ করবেন আমাদের মাননীয় রাজ্য কনভেনর ডক্টর অসিত কুমার মণ্ডল মহাশয়। মাননীয় ডক্টর অসিত কুমার মণ্ডল মহাশয়কে অনুরোধ করছি আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নেবার জন্য। এতজন যাবেন না, এতজন যাবেন না, প্লিজ সরে দাঁড়াও, প্লিজ। সামনেটা ব্লক হয়ে যাচ্ছে। এবার মঞ্চে উপবিষ্ট সম্মানীয় আরেকজন পশ্চিমবঙ্গ সরকারের রাষ্ট্রমন্ত্রী ডক্টর হরেকৃষ্ণ বেরাকে, উচ্চশিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর হরেকৃষ্ণ বেরাকে বরণ করে নেবেন রাজ্য টিচার সেলের আরেকজন সম্মানীয় কো কনভেনার সুস্মিতা দি। সুস্মিতা মণ্ডল মহাশয়া, উনি একজন প্রধান শিক্ষকও বটে। সবাই জোরে করতালি দিয়ে উদ্বোধন করবেন, জোরে জোরে। আরে শিক্ষকরা ভোট পরিচালনা করে, তাদের নেতৃত্বে সরকার এসেছে। এবার মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের বিধানসভার ভারতীয় জনতা পার্টির চিফ হুইপ বিধায়ক অম্লান ভাদুড়ী। তাকে বরণ করে নেবেন রাজ্য টিচার সেলের আরেকজন কো কনভেনার শিক্ষক পিন্টু পারু মহাশয়। অম্লান ভাদুড়ীকে বরণ করে নেবেন শিক্ষক পিন্টু পারুই মহাশয়, আমাদের টিচার সেলের সম্মানীয় কো কনভেনার। এবার আমাদের মাননীয় রাজ্য কনভেনর ডক্টর অসিত কুমার মণ্ডলকে বরণ করে নিচ্ছেন আমাদের সন্দীপ বাগচি মহাশয়। আমরা আজকের রাজ্য সম্মেলনে স্বাগত ভাষণ রাখার জন্য আমাদের মাননীয় রাজ্য কনভেনর ডক্টর অসিত কুমার মণ্ডল মহাশয়কে অনুরোধ করছি।
নমস্কার সকলকে। আজকে এই অনুষ্ঠানে শিক্ষক সেলের অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, প্রদেশ বিজেপি রাজ্য সভাপতি। উপস্থিত আছেন স্কুল শিক্ষা দপ্তরের এমআইসি মাননীয় দীপক বর্মন মহাশয়। উপস্থিত আছেন উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর হরেকৃষ্ণ বেরা মহাশয়। উপস্থিত আছেন আমাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন মাননীয় শ্রী অমিতাভ চক্রবর্তী মহাশয়। উপস্থিত আছেন শ্রী অম্লান ভাদুরী মহাশয়, পার্টি বিধানসভার চিফ হুইপ। এবং আমার সামনে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কনভেনার সহ 15 জন টিচার, অধ্যাপক, 10 জন করে প্রতিনিধি, ভোকেশনাল টিচার, প্যারা টিচার, এমএসকে এসএসকে টিচার, আইসিটি কম্পিউটার টিচার, কন্ট্রাক্টর টিচার এবং আমার রাজ্যের সর্বোপরি 7 জন কো কনভেনার, 10 জন বিভাগ কনভেনার। আজকের এই অনুষ্ঠানে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন জানাচ্ছি। বন্ধুগণ, আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আপনারা টিএমসি সরকার এবং লোকাল গুন্ডা বাহিনী, স্কুলের ম্যানেজিং কমিটির হুমকি, রক্তচক্ষুশূল উপেক্ষা করে আপনারা যেভাবে দিনের পর দিন বিজেপি টিচার সেলের অ্যাক্টিভিটিতে যুক্ত ছিলেন, পার্টির অ্যাক্টিভিটিতে যুক্ত ছিলেন, তার জন্য সকলকে আমি সাষ্টাঙ্গ প্রণাম জানাচ্ছি। বন্ধুগণ, যদি রাজনৈতিক পরিবর্তন বাই চান্স না হতো, আমরা এখানে যারা বসে আছি 21 সালে যেরকম অনেক টিচারকে পানিশমেন্ট ট্রান্সফার করেছে, শ্লীলতাহানির ফলস কেস দিয়েছে, দুর্নীতির ফলস কেস দিয়ে সাসপেন্ড করেছে। বন্ধুগণ, অনেকে আবার লাখ লাখ টাকার টিএমসির নেতাদের কাছে ভেট দিয়ে স্কুলে কলেজে প্রবেশ করতে হয়েছিল। এবং আমাদের সৌভাগ্য যে আজকে আমরা রাজনৈতিক পরিবর্তন করতে পেরেছি। এবং এই সব জেনেও যারা দীর্ঘদিন ধরে বিজেপি টিচার সেলের সঙ্গে যুক্ত আছেন তাদের, এবং 4 তারিখের আগে এসছেন যারা যুক্ত হয়েছেন, তাদের বুকের 56 ইঞ্চির বুকের পাটা না থাকলে এই টিচার সেলে আপনারা থাকতে পারতেন না। বন্ধুগণ, আমরা শুধু 4 দেওয়ালের মধ্যে বৈঠক এবং বিপ্লব ঘটাইনি, সোশ্যাল মিডিয়া আমরা শুধু বিপ্লব ঘটাইনি, আমরা প্রত্যেকটা বিধানসভায় ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেটের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যেরকম ডোর টু ডোর ক্যাম্পেইন করেছি, সেরকম অফিসিয়ালি কাজে ইলেকশন ম্যানেজমেন্টে কাজ করেছি। বন্ধুগণ, আমরা অনেক ক্যান্ডিডেটের ইলেকশন এজেন্টও ছিলাম। আপনারা জানেন কি ভারতীয় জনতা পার্টি বিজেপি টিচার সেল এই সভাতে কয়েক বছরের মধ্যে 4 বার আমরা এরকম সভা করেছি। ইজেডসিসি হলে সভা করেছি, ভারত সভা হলে অনেক প্রোগ্রাম করেছি। বন্ধুগণ, আপনারা জানেন পার্টির বিভিন্ন অ্যাক্টিভিটি যেরকম বিভাজন বিভীষিকা দিবস, কালো দিবস পালন, গাঁও চলো অভিযান এবং সদস্যতা অভিযানে আমরা 2024 সালে 38,000 টিচারকে সদস্যতা করে আমরা ভারতীয় জনতা পার্টির ছাত্র ছাত্রীরা এনেছি। বন্ধুগণ, আপনারা শুনে খুশি হবেন কি বিজেপি টিচার সেলের কর্মী বিজেপি টিচার সেলে কাজ করে 7 জন জেলা সভাপতি হয়েছে, অনেকে জেলা বিভিন্ন পদাধিকারী দায়িত্বভার গ্রহণ করেছেন। এবং আরো শুনে আনন্দিত হবেন যে বিজেপি টিচার সেলের একজন আগে ডিস্ট্রিক্টে কনভেনার ছিলেন, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন, তিনি হচ্ছেন বিবেকানন্দ বাউরি। আর 2016-17 সালে রাজ্যের কো কনভেনার ছিলেন ডক্টর মানবেন্দ্র চক্রবর্তী মহাশয়, পূর্ণমন্ত্রী হয়েছেন। তার জন্য আমরা আনন্দিত এবং গর্বিত। বন্ধুগণ, আমরা জানি কি শিক্ষক সংগঠন শুধু দাবি দেওয়ার সংগঠন হতে পারে না। শিক্ষক সমাজ হচ্ছে রাষ্ট্রীয় চেতনার বাহক, এবং এই রাষ্ট্রীয় চেতনা শিশুদের ভবিষ্যৎ, শিশুদের দেশপ্রেম এবং দেশের ভবিষ্যতের বীজ বপন হয় আমাদের বিদ্যালয়ের শ্রেণীকক্ষে। তাই বন্ধুগণ, আপনাদেরকে বলি, আমরা এখন শাসক দলের প্রতিনিধি
এবং শাসক দলের প্রতিনিধি ধরুন আমরা শুধু শ্রেণীকক্ষকে বাদ দিয়ে শুধু রাজনীতি করব, সেটাও হতে পারে না। আমাদেরকে ব্যালেন্স করে চলতে হবে। শ্রেণীকক্ষ বা বিদ্যালয়ে যে অ্যাক্টিভিটি আছে, সরকার এবং স্কুল শিক্ষা দপ্তর যে যে পলিসি তৈরি করবে, যে যে নির্দেশিকা পালন করবে, আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের নিজের স্কুল কলেজে আমরা সেটা ইমপ্লিমেন্ট করব এবং সমাজকে সুশিক্ষিত করব এবং দেশের সুনাগরিক করে তুলব। বন্ধুগণ, আপনারা জানেন কি বিগত 34 বছরে সিপিএম এর শিক্ষা সংগঠন শুধু পার্টি করত বা সংগঠন করত, শিক্ষাকে বাদ দিত এবং এডুকেশন সিস্টেমে রন্ধ্রে রন্ধ্রে রাজনীতিকরণ করেছে। বন্ধুগণ, আর টিএমসি সরকার এই কয়েক বছরে এডুকেশন সিস্টেমে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি করাপশন প্রবেশ করিয়েছে এবং টিএমসি সরকার আমলে 8,720টা স্কুল বন্ধ হয়েছে এবং আরো স্কুল বন্ধের মুখে। কিছু স্কুলে ছাত্রদের নেই তো শিক্ষক আছে, শিক্ষক নেই তো ছাত্র আছে এবং দুটোই থাকলে পড়াশোনার পরিবেশ নেই। বন্ধুগণ, এই টিএমসি সরকার সমস্ত শিক্ষক, সমস্ত শিক্ষা সংগঠনকে তাদের নিজের ন্যায্য দাবিতে পথে নামিয়েছে। 26,000 শিক্ষকের চাকরি চুরি করেছে। বন্ধুগণ, এবং আমার বিশ্বাস এই যে ধর্ণা ন্যায্য পথে দাবি দেওয়া, এসব দিন শেষ। আমাদের পার্টি এবং যতদিন আমাদের এই রাজ্য সরকার থাকবে, কোন শিক্ষককে, কোন শিক্ষা সংগঠনকে কোন পথে নিজে দাবি দেওয়ার জন্য পথে নামতে হবে না এবং কোন আন্দোলন করতে হবে না। বন্ধুগণ, আমরা দেখেছি নবনির্বাচিত সরকারের ফার্স্ট বাজেটে 20% ডিএ ঘোষণা করেছে এবং তা আমরা অক্টোবর মাসে লাগু হবে এবং এই ডিএ, এই ঘোষণা এত নাম্বারের ডিএ কোন রাজ্য সরকার ভারতবর্ষে দিতে পারেনি। বন্ধুগণ, আমাদের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে দিয়েছে এবং 7ম বেতন পে কমিশন সামনের বছরে চালু হবে। আপনারা জানেন পিএমসি যোজনার মাধ্যমে অনেক স্কুলে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটি ডেভেলপ হবে এবং প্যারা টিচার, ভোকেশনাল টিচারদের মাইনে বাড়ানো হয়েছে। বন্ধুগণ, আপনাদেরকে এই কথা বলে আমি আর বিশেষ কিছু বলবো না। আমাদের রাজ্য সভাপতি আছেন, অমিতাভ দা আছেন, তারা আমাদের মার্গদর্শন করবেন। এই কটি কথা বলে আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। এবং আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের হলটা ছোট হয়ে গেছে এবং যারা দাঁড়িয়ে আছেন এবং যারা বসে আছেন একটু অল্টারনেট করে বসবেন যেন সবাই ঠিকঠাক করে প্রোগ্রামটা আমরা পার্টিসিপেট করতে পারি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সম্মানীয় রাজ্যের টিচার সেলের কনভেনার ডক্টর অসিত মণ্ডল মহাশয়কে। এবার আমাদের কাছে মার্গদর্শন করবেন আমাদের সকলের অভিভাবক, এখানে যারা আমরা আছি, আমাদের রাজ্যের সংগঠন মহামন্ত্রী সম্মানীয় অমিতাভ চক্রবর্তী মহাশয়। শিক্ষক সেলের, পশ্চিমবঙ্গ শিক্ষক সেলের আজকের রাজ্য সম্মেলনের মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গের সফল রাজ্য সভাপতি এবং বাগ্মী এবং তার সাথে উনিও একজন শিক্ষাবিদ যদি বলা যায় তাহলে অত্যুক্তি হবে না, সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়। উপস্থিত আছেন আমাদের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহোদয়, আমাদের কারিগরি এবং উচ্চশিক্ষামন্ত্রী আমাদের শ্রী হরেকৃষ্ণ বেরা দা উপস্থিত আছে এবং টিচার সেলের অসিত বেরা এবং বাকি যে কার্যকর্তারা টিচার সেলের প্রদেশের কনভেনার, কো কনভেনার এবং সমস্ত জেলার কনভেনার, কো কনভেনার এবং যারা শিক্ষক সেলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছেন, আপনারা সবাই আজকে এই হল ভরিয়ে দিয়েছেন। শুধু নয়, আমি দেখেছি বাইরেও ঠিক অনেক লোক এখনো ভেতরে ঢুকতে পারেনি, তো সবাই এসছেন, উৎসাহে এসছেন আপনারা। তো স্বাভাবিকভাবেই
আপনাদের দেখে একটাই মনে হচ্ছে যে ভয় আউট হয়ে গেছে, ভরসা ইন হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এই যে ভরসা ইন হয়েছে, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা। তো সেই কারণে আমাদের দায় দায়িত্বও বেড়ে গেছে। ভারতীয় জনতা পার্টি সমাজের আমূলচূল পরিবর্তনের জন্য বা আমূল পরিবর্তনের জন্য আমরা কথা বলি শুধু নয়, করে দেখাই। ভারতবর্ষে আমাদের বিশ্বজয়ী আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যে গরিবী রেখা 26% উনি কমিয়ে নিয়ে এসছেন। গরিবী হাটাও স্লোগান উনি দেননি, কিন্তু 26% উনি কমিয়ে নিয়ে এসছেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে যখন ক্ষমতায় আসেন, যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে তাকে উনি শপথ নেন, সেই সময়তে অনেকে তাকে অনুরোধ করেছিল, অনেকে তাকে সাজেশন দিয়েছিল যে বর্তমান 2014 সালে আপনি যে ভারতবর্ষ শাসনের অধিকার পেলেন, তো বর্তমানে ভারতবর্ষের কি অবস্থা সেটা আপনাকে একটু জনগণকে জানানো উচিত। তা না হলে জনগণের যে পাহাড় প্রমাণ যে তাদের চাহিদা আছে এবং আপনার দ্বারা সেগুলো তারা চায় সম্পূর্ণ হোক, তো সেটা পরবর্তীকালে ভারসাম্য হারিয়ে ফেলতে পারে বা উৎসাহ কমে যেতে পারে মানুষের। তো উনি সেই সময়তে বলেছিলেন যে আমি কোনো নেগেটিভ কথা বা নেগেটিভ ভাবে আমি উপস্থাপন করব না, যা পরিস্থিতি আছে সেটাকে সামনে রেখে আপনাদের সকলেরই সহযোগিতা নিয়ে সবার সাথে সবার বিকাশ এবং সবার প্রচেষ্টার মাধ্যমে আমি সেটা সাকার করে তুলব। আর আপনারা দেখেছেন 2014 থেকে আজকে 2026 12 বছর অতিক্রান্ত হয়েছে। এই 12 বছরেতে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও উনি জনগণের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে পেরেছেন। না, ভারতবর্ষ পারে, উই ক্যান। আজকে সমস্ত ক্ষেত্রে ভারতবর্ষকে উন্নত করেছে। আমি এই উদাহরণ এই জন্যই দিলাম যে আপনারা যে পরিবর্তন দেখেছেন, আমরাও জানতাম 21-তে যখন আমরা জিততে জিততে রয়ে গেলাম, সেই সময়তে আমরা আমাদের নেতৃত্বরা আমরাও নিজেরা বলেছি যে পরিবর্তন হবে, রাজনৈতিক দল ক্ষমতা হারাবেই, এক সময় তাদের যেতেই হবে, সেটা চিরন্তন সত্য। কিন্তু শুধুমাত্র একটা রাজনৈতিক দলকে ক্ষমতাচ্যুত করে আর একটা রাজনৈতিক দলকে ক্ষমতায় আনা, সেটা ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্য নয়। ভারতীয় জনতা পার্টির মূল যে ইস্যু, যে এক সময় ইন্ডিয়া মানে বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো, তো বাংলার এই ধরনের পরিস্থিতি ছিল, পশ্চিমবঙ্গের এই ধরনের পরিস্থিতি ছিল। আজকে পশ্চিমবঙ্গকে কোন জায়গায় তারা দাঁড় করিয়ে দিয়েছে, সেটা গত 15 বছর নয়, গত 75 বছরের অপশাসনে শিক্ষার সাথে শিক্ষাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করেছে সকলে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে। কিন্তু আমাদের একটা এডুকেশন পলিসি কি হওয়া উচিত ভারতবর্ষের, সেটা কেউ মোদিজির আগে কেউ চেষ্টা করেনি বা চিন্তাও করেনি। কিন্তু বর্তমানেতে ভারতবর্ষের একটা শিক্ষা নীতি আছে এবং সেই নীতি অনুযায়ী অলরেডি ন্যাশনাল এডুকেশন পলিসি অনুযায়ী আমাদের কাজও শুরু হয়েছে। এটাই হচ্ছে নতুন চিন্তা। তো এই যে পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, আমাদের কাছে চ্যালেঞ্জ কেন? আমাদের কাছে চ্যালেঞ্জ এটাই যে আমরা যে স্কুল ক্যাম্পাস, যে কলেজ ক্যাম্পাস এবং বিভিন্ন ক্যাম্পাস থেকে যারা শিক্ষকতা করি, তো সেই ক্যাম্পাসেতে যে কাজগুলো এতদিন আমরা করতে পারিনি গত 75 বছর ধরে, শুধু রাজনীতির, দলীয় রাজনীতির যে লাল ফাঁসে আমাদের সমস্ত কিছু আটকে গেছে। শিক্ষকরা তাদের সবকিছু উজাড় করে দিতে চেয়েছে, কিন্তু তারা পারেনি। তো সেইভাবে প্রত্যেকটা পদক্ষেপেতে তাদের উপরে সেই ধরনের অত্যাচার করা হয়েছে।
তো তার জন্য নতুন নতুন পলিসি ইমপ্লিমেন্টেশন করা এবং তার সাথে সাথে নতুন কিছু সুযোগ সুবিধা সবাইকে দেখা এবং মেধার উৎকর্ষ বৃদ্ধি করা শিক্ষার মাধ্যমে, তো এই কাজগুলো কোনোটাই সঠিকভাবেতে হয়নি। তো সেই জন্য এখন যে পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আমাদের দায়িত্ব হচ্ছে সেই কাজগুলো প্রত্যক্ষভাবে আমাদেরকে করতে হবে এবং এর আগে যতটা সময় দিয়েছিলাম এখন তার চেয়ে অধিক সময় দিয়ে আমাদের এই কাজটা করতে হবে। দেখুন, আপনারা সকলে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা, যদিও শিক্ষক সেলের সবাই প্রতিনিধি, কিন্তু সবাই ভারতীয় জনতা পার্টির সদস্য। তো তার জন্য একটা কথা আপনাদেরকে বলি যে দেখুন, এবারকার নির্বাচন যদি অ্যানালিসিস করেন তাহলে 46% জনসমর্থন আমরা পেয়েছি, এখনো 54% জনসমর্থন আমরা পাইনি। তো 54% জনসমর্থন পাওয়ার জন্য আমরা যদি প্রত্যেকটা স্কুল, কলেজ, বাকি সমস্ত জায়গায় আমাদেরই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে, কারণ সমাজ আপনাদেরকে অন্য চোখে দেখে। আপনাদেরকে 34 বছরের শাসনেতে আপনাদেরকে বানিয়ে দিয়েছিল সার্ভিসম্যান, শিক্ষক থেকে সার্ভিসম্যানে উন্নীত করেছিল তারা, এবং আপনাদের যে পদ, আপনাদের যে প্রতিষ্ঠা ছিল সেই প্রতিষ্ঠাও সেই নিচুতে নামিয়ে নিয়ে এসেছিল এবং আপনারা একটা রাজনৈতিক যন্ত্র হিসাবেতে বিভিন্ন ক্যাম্পাসেতে আপনারা সক্রিয় ভূমিকা পালন করেছেন। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই যে গত 75 বছর ধরে যত ব্যাড প্র্যাকটিস চলেছে সমস্ত ব্যাড প্র্যাকটিসকে ভুলিয়ে দিয়ে আবার নতুন ভাবে পশ্চিমবঙ্গের যে হিত গৌরব ফিরিয়ে নিয়ে আসার জন্য যে ধরনের পলিসি, যে ধরনের এডুকেশন আমাদের এখানে আলাদা হায়ার করতে হবে না, ইতিমধ্যেই আছে, সেগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা আত্মসম্মান যাবে তার ভয়ে তারা আমাদের সামনাসামনি আসতে পারেনি, আমাদের সাথে যুক্ত হতে পারেনি। আজকে সবাই কিন্তু তারা সামনে এগিয়ে এসছে, কারণ ভয় চলে গেছে। তো সেজন্য আমাদের এখন যা দায়িত্ব, আমাদের দায়িত্ব হচ্ছে সেই যারা অসম্মানিত হওয়ার ভয়ে যারা পিছিয়ে ছিল তাদেরকে আমাদের সাথে যুক্ত করে আমাদের সংখ্যা আরো 3 গুণ বাড়াতে হবে এবং সমস্ত জায়গাতে, বিশেষ করে স্কুল, প্রাইমারি স্কুল পর্যন্ত ধীরে 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 আমাদের সমর্থক টিচারদের আমাদের সাথে যুক্ত করতে হবে। প্রাইমারি স্কুল, মাধ্যমিক স্কুল, উচ্চ মাধ্যমিক স্কুল, সমস্ত জায়গায় সমস্ত টিচারদের আলাদা আলাদা সেকশন করে টিচার সেলের অন্তর্ভুক্ত আমাদেরকে করাতে হবে এবং সবাইকে আমাদের মেসেজ দিতে হবে যে রাষ্ট্রের জন্য অর্থাৎ সমাজের জন্য একটা আদর্শ শিক্ষা পদ্ধতি, যেটা আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির মাধ্যমে শুরু হয়েছে, তার মাধ্যমে আমরা সবাই শিক্ষা দিয়ে সেই ধরনের পশ্চিমবঙ্গ, নতুন পশ্চিমবঙ্গ আমরা তৈরি করব, সোনার পশ্চিমবঙ্গ আমরা তৈরি করব। তো আজকে যারা আপনারা এই সভাতে এসছেন, রাজ্য সম্মেলনে এসছেন, আপনাদের সকলের কাছে বিনম্র অনুরোধ যে দেখুন, আমাদের সবচেয়ে প্রাপ্তি কি ঘটেছে এবারকার নির্বাচনে, সবচেয়ে বড় প্রাপ্তি হয়েছে এই সরকারের পরিবর্তন হয়েছে। শুধু 15 বছরের পরিবর্তন নয়, 75 বছরের পরিবর্তন হয়েছে। তো এখন আমাদেরকে সেইভাবে দৃঢ়ভাবে পা রেখে আমাদের ধীরে 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 এগিয়ে চলতে হবে। তার জন্য আমাদের রাজনীতিক মনস্ক আমরা সকলে, রাজনীতিক মনস্ক হওয়া সত্ত্বেও পশ্চিমবঙ্গের শিক্ষার আমূল পরিবর্তন আমরা করব, সেই ধরনের সংকল্প নিয়ে আপনারা সকলে আজকের এই রাজ্য সম্মেলন থেকে ফিরে যাবেন, এইটুকুই সকলের কাছে আমি আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমাদের মাননীয় সংগঠন মন্ত্রী শ্রী অমিতাভ চক্রবর্তী মহাশয়ের নেতৃত্বে
তার পরিকল্পনায় আমরা পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছি এবং উনি যে দায়িত্ব আমাদের দিলেন যে আগামী দিনে শিক্ষার পরিবেশকে পাল্টে দেওয়া, সে দায়িত্ব আমরা আশা করি ওনার প্রদর্শিত পথে নিশ্চয়ই পরিবর্তন করতে পারবো, এই আশ্বাস আমরা তাকে দিতে পারি। এবং অমিতাভদা আমাদের সব সময় সঙ্গে থেকেছেন, সুপরামর্শ দিয়েছেন কিভাবে চলতে হবে, তার পথ নির্দেশ করেছেন। আজকের এই সম্মেলনে আমাদের সমস্ত রকম সহযোগিতা করেছেন, তার প্রতি আমরা চিরকৃতজ্ঞ বিজেপি টিচার সেল। এবং আমরা চেষ্টা করব যে আমাদের সমস্ত রাজ্য জুড়ে যে বিজেপি টিচার সেলের বিজেপির কর্মীরা আছেন, তারা আপ্রাণভাবে চেষ্টা করবেন আমাদের শিক্ষানীতিকে সঠিকভাবে পরিবর্তন করে বদলে দিতে। আমরা এরপরে আমাদের মাননীয় রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে অনুরোধ করছি তার সুচিন্তিত বক্তব্য, এবং তিনি অত্যন্ত সুবক্তা, আমরা অত্যন্ত প্রিয় তার বক্তব্য শোনার জন্য। সারা রাজ্য জুড়ে শিক্ষকরা অপেক্ষা করে থাকেন শ্রমিকদার বক্তব্য শোনার জন্য। ছেড়ে দিন কিছু। বিজেপির শিক্ষক সেলের আহ্বায়ক শ্রী অসিত মণ্ডল, মঞ্চে উপস্থিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উচ্চশিক্ষা মন্ত্রী শ্রী দীপক বর্মন, প্রতিমন্ত্রী ডক্টর হরেকৃষ্ণ বেরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এবং আমাদের মুখ্য সচেতক, মালদা ইংলিশ বাজারের বিধায়ক শ্রী অম্লান ভাদুড়ী, আমার সহকর্মী রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন শ্রী অমিতাভ চক্রবর্তী, সম্মানিত মঞ্চ, এখানে যে মাস্টারমশাইরা উপস্থিত হয়েছেন প্রত্যেককেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সমাজে স্কুল শিক্ষকদের একটা নির্দিষ্ট স্থান আছে, অবস্থান আছে। একজন শিক্ষকের সঙ্গে ছাত্রের যে সম্পর্ক স্কুলে গড়ে ওঠে, সেটা কোনোদিন কলেজ বিশ্ববিদ্যালয়ে ওঠা সম্ভব নয়। কারণ একদম তরুণ অবস্থায়, শৈশব থেকে কৈশোরে উত্তীর্ণ হবার সেই অ্যাডোলেসেন্সে শিক্ষককে যেভাবে সে একটা পিতার স্থানে গ্রহণ করে, মায়ের মতো করে গ্রহণ করে, সমাজে এই বন্ধন আর অন্য কোনো জায়গায় সম্ভব নয়। আর সে কারণেই যে কোনো রাজনৈতিক দলের ভিত্তি, তার প্রসার, তাকে সর্বব্যাপী করা, সর্বস্পর্শী করার ক্ষেত্রে শিক্ষকদের নিজস্ব একটা অবদান আছে। 34 বছরের বাম শাসন টিকে থেকেছিল কারণ তাদের সংগঠনের মূল চাবিকাঠি ছিল পশ্চিমবঙ্গের শিক্ষকরা। শিক্ষকদের জন্য বামফ্রন্ট তাদের বেতন বৃদ্ধি করেছিল, তাদের জীবনমানের কিছুটা পরিবর্তন আনতে তারা সক্ষম হয়েছিল। কিন্তু আমরা তো নিজেদের মতো করে রাজনীতি করি, আমরা আমাদের কথা বলি। আমরা কি করতে চাই এখানে প্রত্যেকটি শিক্ষিত মানুষের জানা। সীমাবদ্ধতার মধ্যে দিয়ে বিপরীত অর্থনৈতিক পরিস্থিতিতে একটা রাজ্য সরকার তৈরি হয়েছে, যে রাজ্য সরকারের অর্থনীতিকে বিগত সময়ে তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কার্যত সম্পূর্ণ ধ্বংসের দরজায় দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। সমকাজে সমবেতনের দাবি, কখনো ভিন্ন ভিন্ন ক্ষেত্রে চাকরি লুঠের বিরুদ্ধে শিক্ষকরা রাস্তায় অবস্থান করেছেন। শিক্ষক না হলেও
যার মেধাকে কার্যত আলু পটলের মতো বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল, তিনিও শিক্ষক, তিনিও পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছেন। এই পরিস্থিতি ভারতবর্ষের অন্য কোনো প্রদেশে তৈরি হয়নি। শিক্ষকদের চাকরি বিক্রির যে ধারাবাহিকতা বজায় রেখেছিল তৃণমূল কংগ্রেস, আজকে এটি একটি নজিরবিহীন ঘটনা ভারতবর্ষের ক্ষেত্রে। একটি ছেলে একদিন সকালবেলা বাড়ি এলো, এসে বললেন, স্যার দাদা আমি স্কুল টিচার, সবে মাত্র পিএইচডি অ্যাওয়ার্ডেড হয়েছে, আমি ফিজিক্স পড়াই, আমি মুম্বাই চলে যাচ্ছি আমার শিক্ষকতা ছেড়ে। আপনার কারণ? বলল, কারণ এটা নয় যে একটি বহুজাতিক সংস্থার চাকরি পেয়েছে। আমি জানি যে বেশি টাকা তারা আমাদের দিচ্ছে মুম্বাইয়ের মতো শহরে বাড়ি ভাড়া করে থেকে, আজকে সেখানে আমি একটা খুব একটা লাভবান হব না। কিন্তু আমার দিকে ছাত্ররা যখন তাকাচ্ছে, আমার মনে হচ্ছে ওরা যেন আমাকে প্রশ্ন করছে বা আমার সম্পর্কে ভাবছে, আমিও কি চাকরিটা কিনে নিয়েছি, আমিও কি চাকরি কেনা শিক্ষক। আজকে এই অপমান থেকে মুক্তির জন্য আমি আজকে শিক্ষকতা থেকে আমি অবসর নিয়ে আমি ভিন্ন জায়গায় চলে যাচ্ছি। এই পরিস্থিতির মধ্যে একটা সরকার তৈরি হয়েছে। প্রত্যেক সরকারি কর্মচারী হোক, স্কুল শিক্ষক হোক, তাদের নির্দিষ্ট দাবি দেওয়া আছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চিন্তা ভাবনা করছেন, অন্তত আমাদের উচ্চশিক্ষামন্ত্রী চিন্তা করা শুরু করে দিয়েছেন যে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মতো পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষকদেরও সরকারি চাকুরি করছেন এই হিসাবে তাদের ট্রিট করা যায় কিনা। এখনো আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিদ্ধান্ত হবে ক্যাবিনেটে। এই সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে মন্ত্রিমণ্ডল আছে। কিন্তু দল হিসেবে এটাই বিজেপির অবস্থান। সারা ভারতবর্ষে যেখানে যেখানে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে আমরা এই পদ্ধতি চালু করেছি। তাদের অর্থনৈতিকভাবে আপনারা বিশেষভাবে লাভবান হবে বিষয়টি এরকম নয়, কিন্তু আপনার নিরাপত্তা বাড়বে। আজকে পশ্চিমবঙ্গে ৮,২০০-র বেশি স্কুলকে বন্ধ করে দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে। দুর্ভাগ্যজনকভাবে এমন পরিস্থিতি তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে যে আজকে বহু মহকুমা আছে যেখানে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই। আমি বসিরহাটে দক্ষিণের স্বল্প দিনের বিধায়ক ছিলাম। রাজনীতির কারণে প্রায় ৪০ বছর ধরে বসিরহাটে যাতায়াত করছি। একদিন একটি অধ্যাপক এসে বললেন, আপনি খবর জানেন হাসনাবাদ ব্লকে কোনো বিজ্ঞানের শিক্ষক নেই, এই অবস্থা তৈরি হয়েছে। আমরা এগুলো বিহারে শুনেছি। বিহারের শিক্ষা অবস্থা নিয়ে বিভিন্ন সময় পশ্চিমবঙ্গের সিপিআইএম এর নেতারা বক্তব্য রাখতেন, তুলনা করতেন বিহারের শিক্ষা ব্যবস্থা উত্তরপ্রদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে পশ্চিমবঙ্গের। নিজেদের সাফল্যটা থেকে তুলে ধরবার চেষ্টা করতেন বিহারকে উত্তরপ্রদেশকে সামনে রেখে। কিন্তু আজ আমরা কোথায় দাঁড়ালাম? সিপিআইএম চলে গিয়েছিল শুধু একটিমাত্র স্লোগানে, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করব। আমি স্কুলে গিয়ে যদি ম্যানেজিং কমিটির কোনো দৌরাত্ম্য দেখি, কোনো একাধিপত্য দেখি, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করব। যে প্রতিবাদ পরোক্ষভাবে অত্যন্ত সুচতুরভাবে আজকে 16 সাল পর্যন্ত সিপিআইএম এর 34 বছরের একটা মৃত সময়ের অটোপসি করে কাটাছেঁড়া করে চালিয়ে গেলেন। তারপরে শুরু হলো কেন্দ্র বিরোধিতা, নরেন্দ্র মোদীর বিরোধিতা, যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার অবমাননা, সংসদীয় রাজনীতির নীতিকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে মানুষের সমস্ত মৌলিক অধিকারকে বাজেয়াপ্ত করে সাংবিধানিক সমস্ত ব্যবস্থাকে, সমস্ত প্রথাকে তিনি ভেঙে দিয়ে একটা সরকার পরিচালনা করলেন 2026 সাল পর্যন্ত। দেখুন, রাষ্ট্রবিজ্ঞানের নিয়মে, সমাজবিজ্ঞানের নিয়মেই ইতিহাসের গতিকে অব্যাহত রেখেই আজকে তৃণমূল কংগ্রেস সরকার থেকে চলে গেছে। আপনারা যারা এখানে এসে, আমরা চাই পশ্চিমবঙ্গের মৃত গৌরব ফেরাতে। আমরা চাই পশ্চিমবঙ্গের যে নাম হয়েছে একটি পরিযায়ী শ্রমিক
লেবার প্রডিউসার স্টেট এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে ফিরিয়ে আনতে, আর তার জন্য শুধুমাত্র একদিকে যেমন আমরা চেষ্টা করছি বৃহৎ শিল্প আনার, একদিকে যেমন আমরা বিনিয়োগ বাড়ানোর কথা বলছি, একদিকে যেমন আমরা কৃষক এবং শ্রমিকের স্বার্থকে সুরক্ষিত করবার কথা বলছি, আমাদের এখানে ডেইলি ওয়েজেস যাতে প্রত্যেকটি শ্রমিক পায়, প্রত্যেকটি ক্ষেত মজুর পায়, সেটার চেষ্টা করছি। সেখানে শিক্ষকদেরও একটা নির্দিষ্ট দায়িত্ব আমাদের দলের এই সমাজের মানুষের কাছে, আপনাদেরও আমাদের দলের বক্তব্য। দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর জয় শ্রীরাম নয়। দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর জয় শ্রীরাম নয়। কংগ্রেসের সমস্ত প্রশ্নের 15 বছরের ইতিহাস নয়। মানুষ এগুলো জানেন। মানুষ সচেতন ভাবেই আমাদের ভোট দিয়েছেন। যে বুথে আমাদের কোনো এজেন্ট ছিল না, সেই বুথেও আমরা এই নির্বাচনে 550 ভোটের লিড পেয়েছি, কারণ মানুষ এগিয়ে এসেছেন। মানুষ গণভোটে সেদিনই অংশগ্রহণ করেছিলেন যেদিন রিক্লেম দ্য নাইট হয়েছিল। সেই প্রতিবাদ শুধুমাত্র আরজি করের ওই মেয়েটির জন্য ছিল না, 550 পুঞ্জীভূত জনরোষ আছড়ে পড়েছিল রাস্তায়, কারণ মানুষ দলমত নির্বিশেষে মানুষ পথে গণভোটে সেদিনই অংশগ্রহণ করেছিলেন যেদিন রিক্লেম দ্য নাইট হয়েছিল। সেই প্রতিবাদ শুধুমাত্র আরজি করের ওই মেয়েটির জন্য ছিল না, পুঞ্জীভূত জনরোষ আছড়ে পড়েছিল রাস্তায়, দলমত নির্বিশেষে মানুষ পথে নেমেছিলেন। আমি বর্ধমান থেকে একটা পার্টির কার্যক্রমে অংশগ্রহণ করে আমি বাড়ি ফিরছিলাম বিধাননগরে, হঠাৎ ভিআইপির ওপরে আমার গাড়ি আটকে গেল। বললেন কি হয়েছে? বলছেন মানুষ রাস্তায় নেমে গেছে, রিক্লেম দ্য নাইট। আমাদের নেওয়া কার্যক্রম নয়। আমি নেমে গিয়ে দেখলাম হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। আরো বেশি যে ঘটনা আমাকে আশ্চর্যান্বিত করলো, যে এলাকার একজন পরিচিত বিজেপি বলে তিনি প্রতিষ্ঠিত এবং পরিচিত, দীর্ঘদিন বিজেপি করছেন, হঠাৎ ওই 4 ঘন্টার বিজেপি নয়, বা হঠাৎ দলবদল করা বিজেপি নয়, সে দাঁড়িয়ে হাতে মাইক নিয়ে স্লোগান দিচ্ছে। আর সেই স্লোগানের সঙ্গে গলা মেলাচ্ছে কে? মেলাচ্ছে সম্পূর্ণ বিপরীত রাজনৈতিক মেরুতে থাকা এসইউসিআই একযোগে স্লোগান দিচ্ছে। 2.5 ঘন্টার চেষ্টায় আমি পিছনের রাস্তা দিয়ে আমারই দলীয় কর্মীদের সহযোগিতায়, আমি যখন তালা, আমার বাড়িতে 2 জন থাকেন, আমার এক বোন আর তার হাজব্যান্ড, তারা 2 জন কেউ বাড়িতে নেই। তারা কোথায় গেছেন? বলল করুণাময়ীতে, তারাও নেমে গেছেন রিক্লেম দ্য নাইট। আসলে সেদিনই গণভোট, সেদিনই পশ্চিমবঙ্গের মানুষ তার ক্ষোভ প্রকাশ করে দিয়েছে। আর জেনজি নিয়ে যে আধুনিক তরুণ প্রজন্মের কথা বলছেন, সেদিনও আর একটা গণভোট হয়ে গিয়েছিল, যেদিন মেসিকে দেখতে গিয়ে তরুণ প্রজন্ম টুসিকে দেখতে পেল এবং তারা সেখানে চোর চোর বলে চিৎকার করলো। সেদিনই কিন্তু ভোট শেষ হয়ে গিয়েছে। আমি প্রথমে বলছিলাম 9 মাস আগে থেকে, যেদিন আমি দুর্ঘটনা চক্রে রাজ্যের সভাপতি হলাম, সেদিন আমি প্রথম বক্তৃতায় বলেছিলাম যে তৃণমূল চলে গেছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে। পৃথিবীর কোন শক্তি নেই তৃণমূল কংগ্রেসকে 4র্থবারের জন্য ক্ষমতায় ফিরিয়ে আনা। গত পরশুদিন দিল্লি যাচ্ছিলাম, হঠাৎ বিমানবন্দরের লাউঞ্জে বিখ্যাত অভিনেতা অনুপম খেরের সঙ্গে দেখা হলো। बोले भाई साहब हम तो आपको ढूंढ रहे थे, आपको बिना देखे हम कैसे यहाँ से चले जाए, आप मेरा सर के लिए इतना चिंता कर रहे हैं। हम लोग क्या बोलेंगे भैया? আমি তো এটাই বলেছিলাম। বলা বলে থেকে অ্যাকচুয়ালি স্পিরিট क्या था? আমি এটাই বলেছি, আমি তো এটাই বলেছি যে গঙ্গার জল নবান্নে ঢুকে পড়তে পারে, আকাশ হয়তো রাইটার্সে ভেঙে পড়তে পারে, অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস 4র্থবারের জন্য আসবে না। উনি আমায় প্রশ্ন করলেন, এত কিছু থাকতে আমার মাথাটাকে আপনি ধরলেন কেন? আমি বললাম দেখুন, আপনার অগণিত ভক্ত আছে সারা দেশ জুড়ে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আপনাকে চেনেন। তা আমিও তো আপনার একজন ফ্যান হিসেবে আপনার মাথার উপরে অধিকার আমার আছে, সেই অধিকার থেকে আমি বলি। উনি নিজে একটা ভিডিও করে ছাড়লেন, সারা ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তের মানুষ আজকে খুশি। এই জয় শুধুমাত্র যদি মনে করে থাকেন একা বিজেপির জয়, তাহলে ভুল করবেন।
সুরাট থেকে একজন ভদ্রলোক, তিনি নিজের ব্যক্তিগত প্রচেষ্টায়, একদম সম্পূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় নিজের রোজগারের টাকা দিয়ে 3টে ভলভো বাস ভাড়া করে কলকাতায় পাঠিয়েছেন দাসপুরে ভোট দেওয়ার জন্য। আমাদের এই যাদবপুরের একজন বাসিন্দা ডক্টর জিষ্ণু বসু সহপাঠী, তিনি গোটা ব্যবস্থা করেছেন। 882টা ট্রেন এসছে পশ্চিমবঙ্গে, স্পেশাল ট্রেন, শুধুমাত্র ভোট দেওয়ার জন্য। কারণ সারা ভারতবর্ষের মানুষ আজ যে তাকিয়ে আছেন পশ্চিমবঙ্গের দিকে, তারা যেন মুক্তি পেয়েছেন। টিভির পর্দার কারণে বা সংবাদ মাধ্যমের কারণে আমার চেহারাটা একটু পরিচিত আছে বিদেশে। সেখানে যারা বাঙালিরা আছেন, রাত্রিবেলা ফোন করে আমাকে দেখাচ্ছেন যে অনাবাসী ভারতীয়রা পার্টি চলছে, একদিকে মোদিজির ছবি, অন্যদিকে কোনখান থেকে একজন হরিপদ ভারতীর ছবি আবিষ্কার করেছে, পাশে রেখেছে, আর শ্যাম্পেন ছেটাচ্ছে তার উপরে। বলছেন আমরা জিতছি। অভূতপূর্ব দৃশ্য। 12 জায়গা থেকে আমি দেখলাম পার্টির ছবি, তারা পাঠাচ্ছেন ছবি, লাইভ করেছেন। আমার বিশ্বাস হচ্ছে না। মনে মনে এখনো আমার ভাবতে একটু কষ্ট হয় যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপির সরকার আছে এবং আমাদের উচ্চশিক্ষা মন্ত্রী একটু আগে আমার পাশে বসে আছে। আবার পাশেও একজন মন্ত্রী আছেন, মাঝখানে আমি স্যান্ডউইচ। এই অবস্থা আসবে কারণ আমরা যে সময় রাজনীতি করেছি তখন আধ ঘন্টা বক্তৃতা করলে অন্তত 15 মিনিট বলতে হতো, আরে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। বুদ্ধদেব ভট্টাচার্য সর্বদলীয় মিটিং হলে বলতেন, বিধানসভায় যার কোনো প্রতিনিধিত্ব নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। পার্টি অফিসে বসে রাহুল সিনহায় বলতো যে শ্রমিক এর থেকে যদি রাস্তায় একটা চড় মাত্র ধরে তারও মনে হয় কম অপমান হতো। আমরা 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাত্র 2টো আসনে জয়লাভ করেছিলাম। আমাদের দেখে মানুষ মজা করে বলতো হাম দো হামারা দো। আদবানিজি একবার কলকাতায় বলেছিলেন হাম দো হামারা দো লেকিন বাংলাদেশ সে আনে দো। আজকে আপনাদের এই শিক্ষকদের একটা সবচেয়ে বড় দায়িত্ব আছে। দেখুন, নিজস্ব দাবি দেওয়া তো থাকবেই, বিজেপির শিক্ষা সেলের একটা নিজস্ব বক্তব্য থাকবে। কোন সরকারি পদক্ষেপকে যদি মনে হয় যেটা আপনাদের চলার পথের পরিপন্থী, আপনারা সেটা প্রকাশ্যে বলবেন না, সেটা এসে দয়া করে দলীয় দফতরে যিনি দায়িত্বে আছেন তার কাছে জানিয়ে দেবেন। কারণ কোনো সেল, কোনো মোর্চা তৈরি হয় কারোর অধিকারকে বাজেয়াপ্ত করবার জন্য নয়। আপনারা শিক্ষক যদি মনে করেন আপনারা শুধুমাত্রই একটা পলিটিক্যাল ফ্রন্টকে এবং পলিটিক্যাল ডিসিশনকে কর্পোরেট করবার জন্য আপনারা আছেন, তা নয়। শিক্ষকদের আমি বারবার বলেছি একটা সামাজিক দায়িত্ব আছে। আপনারা যদি কোনো রাজনৈতিক মতবাদকে মানুষের সামনে নিয়ে যান, ছাত্রদের কাছে নিয়ে যান, যিনি প্রাক্তন ছাত্র ছিলেন আপনাকে যতটা সে গ্রহণ করবে, তার বিশ্ববিদ্যালয়ে যার কাছে সে এখন পিএইচডি করছে যার আন্ডারে, তার কথাও সে গ্রহণ করবে না, কারণ আপনাদের সঙ্গে তার শৈশবের স্মৃতি জড়িয়ে। এই দায়িত্ব আপনাদের নিতে হবে। কারণ যে সরকার এসছে, এই সরকারকে ডেলিভার করছে, তার থেকে বড় কথা হচ্ছে মানুষ সরকারের কাছে কি চাইছে। আমাদের অনেক ক্ষেত্রেই 2 পা এগিয়ে 3 পা পিছিয়ে আসতে হচ্ছে, কারণ কার্যত আমাদের ভাড়ার শূন্য। বিপরীত অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে একটা বাজেট পেশ করা হয়েছে, যে বাজেটে সমাজের সর্বস্তরের মানুষ খুশি। পশ্চিমবঙ্গের বিগত সরকার সরকারি কর্মচারীদের সঙ্গে, পেনশনভোগীদের সঙ্গে প্রতারণা করেছিলেন, বিশ্বাসঘাতকতা করেছিলেন। মানুষের দেহ করের টাকা খরচা করে তাদের অধিকার ভঙ্গের জন্য বিভিন্ন কংগ্রেসের নামি দামি ব্যারিস্টারদের ভাড়া করেছেন। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আরেকটা আবেদন জানাতে চাই যে উনি অনুগ্রহ করেন। আমি তো দলের লোক, আমি তো সরকারের কেউ নয়। আবেদন জানাতে পারি, বাট আমার বিনম্র নিবেদন আপনার কাছে যে আপনি একটু দায়িত্ব নিয়ে কত টাকা এই উকিলদের পেছনে খরচা হয়েছে গত 15 বছরে, চুরিকে বাঁচিয়ে রাখবার জন্য সরকারের পক্ষ থেকে একটা শ্বেতপত্র প্রকাশ করুন। এই টাকা তো মানুষের টাকা, এ টাকা তো আপনাদের টাকা, যে টাকা আপনারা আপনাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করেছিলেন। প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্য সরকারের ভাড়ারে জমা করেছেন। আপনাদের টাকা
আপনাদের টাকা কেড়ে নিয়ে আজকে সেই টাকা দিয়ে উকিল রেখে আপনাদের ডিএ বন্ধ করবার বা সাধারণ মানুষের প্রত্যেকটা চাহিদাকে সরিয়ে দেবার জন্য গত সরকার কাজ করে গেছে। কিন্তু মনে রাখবেন, আমাদের এই সরকার শুধুমাত্র 15 বছরের সময়টাকে নিয়ে কাঁটাছাড়া করবে না। তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত, কারাপশন এন্ড তৃণমূল কংগ্রেস ইজ সিনোনিমাস। একথা পশ্চিমবঙ্গের মানুষকে নতুন করে বুঝিয়ে দিতে হবে না। তৃণমূল কে, তৃণমূল কিরকম, তৃণমূল কেন ছিল প্রত্যেক মানুষের জানা। কেউ কেউ এখন আবার অন্যদিকে গিয়ে এদিক ওদিক করে মনে করছেন যে তার সমস্ত পাপ তিনি ধুয়ে মুছে ফেলবেন, মানুষ মেনে নেবে না। হাততালি দেবেন না প্লিজ। ডিম ছোঁড়াকে বিজেপি সমর্থন করে না। এই ডিম ছোঁড়ার রাজনীতি বা গ্লাসের ডিমকে ঢেলে নিয়ে গুলে গ্লাস দিয়ে এখন মুখের উপর ছোড়া রাজনীতি, এটা বিজেপির এজেন্ডার মধ্যে নেই। এ ধরনের ঘটনা রোজ রোজ সমাজে ঘটতে থাকলে সারা দেশের কাছে আমাদের মুখে চুনকালি পড়বে, সেটা আমরা চাই না। তৃণমূলকে তো মানুষ চিনে গেছে। এখন তৃণমূলের কিছু মানুষের বিবেক জাগ্রত হয়েছে, তারা মনের কথা বলছেন, সেটা তাদের পারিবারিক অশান্তির কথা। আপনার স্ত্রীর সঙ্গে আপনার কি সংঘর্ষ হয়েছে, আপনাদের দুজনের মধ্যে কি ঘটেছে, বন্ধ ঘরের মধ্যে কি হয়েছে, সেটা তো আর আপনি এসে আমাদের এই শিক্ষক সম্মেলনে আমাদের এই সেলের কাছে জানাবেন না। ওটা ওদের ব্যাপার। কিন্তু মনে রাখবেন, গাছের যত উঁচুতে গিয়েই বসুক না কেন, কাককে কোনোদিন পায়রার মতো দেখতে লাগবে না। তৃণমূল এক। আমি একবার বলেছিলাম যে তৃণমূলের ভোট আমাদের চাই। আমি বলেছিলাম যে ভাই, তৃণমূলের ভোট কেন চাই? যে যারা দীর্ঘদিন মমতা ব্যানার্জিকে অপ্রাসঙ্গিক হতে দেননি, যারা সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি থেকে মিথ্যা মামলার শিকার হয়েও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিজেদের ঘাম রক্ত দিয়ে দেওয়ালে লিখেছিলেন, যারা চাকরি কেনেননি, যারা চাকরি বিক্রি করেননি, যারা সিন্ডিকেটে অংশগ্রহণ করেননি, যারা ভাষা সন্ত্রাস আমদানি করেননি, যারা বিরোধী নেতা নেত্রীদের উপরে দলীয় কর্মীদের খুন করেননি, সেই তৃণমূল কংগ্রেসের ভোটও আমাদের চাই। আমাকে একজন জিজ্ঞাসা করলো, তাহলে কি তৃণমূলে ভালো আছে কেউ? আমি বললাম, তৃণমূলে ভালো তৃণমূলে খারাপ এ কি করে আমি বলতে পারি? তৃণমূল তো তৃণমূলই। তারপরে দেখলাম আমার বিরুদ্ধে মিম শুরু হয়ে গেছে, কেন ভালো তৃণমূল। আমি তো অন্তত দেখলাম, অন্তত এই শব্দটা বলে একটা লাভ হয়েছে যে তৃণমূলের উপরে মানুষের কতটা ঘৃণা ক্রোধ পুঞ্জীভূত হয়ে আছে, আজকে সেটা দেখা যাচ্ছে। তাই আপনাদের দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গকে রক্ষা করার। 2200 কিলোমিটারের বেশি বাংলাদেশের সঙ্গে আমাদের একটা বর্ডার আছে, যে বর্ডার অবৈজ্ঞানিক, ফুল অফ ওয়াটার বডিজ, বর্ডার পোরাস বর্ডার। এখানে দীর্ঘদিন বিএসএফ এবং রাজ্যের যে আমাদের সংস্থাগুলো আছে, পুলিশ আছে, তাদের কোনো সিআইডি আছে, তাদের কোনো যৌথ অপারেশন ছিল না। জনসচেতনতা বৃদ্ধির জন্য, অনুপ্রবেশ রোকবার জন্য বিগত সরকারগুলো 50 বছর ধরে পশ্চিমবঙ্গে অবস্থার কোনো পরিবর্তন করেননি, মানুষকে দিশা দেখাতে পারেননি। সীমান্তবর্তী জেলার জনসন্তুলন সম্পূর্ণ বদলে গিয়েছে। আজকে বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, আর মুর্শিদাবাদ মালদার কিছু মানুষ বাজি ফাটিয়ে সেটাকে সেলিব্রেট করছেন। এই পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামে গিয়ে বলছে যে প্রদীপ জ্বালতে পারবে কিন্তু শাঁখ বাজাতে পারবে না, মড়া পোড়াতে পারবে কিন্তু হরিবোল দিতে পারবে না। এই পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গের, যার বাইরে আমরা বেরিয়ে আসতে পেরেছি। একমাত্র পরিচয় হয়ে গিয়েছিল মানুষের টুপি, মাথায় টুপি, গোল টুপি। আমাদের এখানে হিজাব আমদানি করেছিলেন মুখ্যমন্ত্রী। সমস্ত নেতাদের আগে লাইট পোস্টে ছবি লাগানো থাকতো, প্রত্যেক তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়কদের মাথায় একটা ফেজ টুপি, হাত ওপরের দিকে, 2 হাত তুলে আছে। কিসের, কাদের উদ্দেশ্যে হাত তুলেছে? ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নবীর উদ্দেশ্যে নয়, হাতটা তুলে রেখেছিল একটা বড় ফুটবল 30% ব্লক ভোটের ক্যাচটা লোকবার জন্য। আমরা পশ্চিমবঙ্গে প্রমাণ করে দিয়েছি যে 30% ভোট না পেয়েও বা তাদের বাইরে রেখেও
যদিও এটা আমাদের প্রচারের কোনো অংশ ছিল না, যারা মনে করেছিলেন যে 30% ব্লক ভোট দিয়েই পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতায় আসবেন বা 30%ই মানুষ আগামী দিনে পশ্চিমবঙ্গের ভাগ্য নিয়ন্ত্রণ করবে, তারা মূর্খের স্বর্গে বাস করেছিলেন। আসামের ডেমোগ্রাফি দেখুন, 41% মাইনরিটি, তারপরেও সেখানে বিজেপি তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে রেকর্ড ভোটে জিতে। আর বিজেপির বিরুদ্ধে এত সংঘবদ্ধ প্রচার, বিজেপির বিরুদ্ধে বাম এবং তৃণমূল ঐক্যবদ্ধভাবে প্রচার করবার পরেও আজকে 207টি আসনে জয়ী হয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আমরা আসতে পারি। কিন্তু কেউ মনে করার কোনো কারণ নেই, আত্মতৃপ্তির কোথাও কোনো জায়গা নেই, অহংকারের কথা কোথাও কোনো জায়গা নেই, কারণ অহংকারের কোনো স্থান রাজনীতিতে নেই। ঔদ্ধত্য এবং অহংকারের বিরুদ্ধে মানুষ রায় দিয়েছেন, সেটা তৃণমূলের দিকে তাকিয়ে আপনারা বুঝতে পারবেন। একজন উত্তরাধিকারী বলেছিলেন বেলা 12টার পরে কিছু একটা হবে, আহ্বান জানিয়েছিলেন। পৃথিবীর অন্যতম মানে সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ভোট বিশেষজ্ঞ অমিত শাহকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আগলি বার 200 পার, দয়া করে বেলা 12টা পর্যন্ত থাকুন কলকাতায়, ডিজে শোনাবো রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে। আমি বলেছিলাম সেদিনের বেশি দেরি নেই, যেদিন ওনাকেই প্রয়োজনে গ্রিন করিডোর করে দিল্লি পৌঁছতে হবে, আর গিয়ে বলবেন হায় পিতো ক্ষমা করো মোরে, সন্তান তব আসিয়াছি তো। এর বাইরে কিছু নেই, কেউ এ উদ্ধত্তকে স্থান নেই। যদি আপনারা উদ্ধত্ত দেখান বিজেপি 207টি আসন পেয়েছে বলে, যদি আপনারা এই ধরনের মানুষকে সমর্থন করে কোথাও, যেখানে যে ডিম ছুড়বে তাকে বলুন বন্ধ করতে। কিছু মানুষ নেমে পড়েছেন ময়দানে পাপ ধোলাবার জন্য, 4 ঘন্টার বিজেপি, তাদের সামলাতেই আমরা সবচেয়ে বেশি ব্যস্ত। 4 ঘন্টার বিজেপি, কি ভালোবাসা! একজন তো একটা বই লিখে ফেলেছেন, এইমাত্র আমি বলছিলাম আমাদের মাননীয় মন্ত্রীকে, বই, এই মোটা বই বিজেপির জয় নিয়ে, এর মধ্যে দেখুন বই লিখেছেন, প্রতিভা দেখুন রবীন্দ্রনাথের উপরে, এরও মোটা বই লিখেছেন, তার উপরে আবার ছবি দিয়ে বিজেপির জয়ের বিশ্লেষণ করে বই পর্যন্ত বেরিয়ে গেছে। আজকে মানুষের উৎসাহ আপনি এটা বলতে পারেন, আবার অতি উৎসাহ বলতে পারেন, আবার বিজেপির দিকে ধাবিত হওয়ার একটা প্রচেষ্টার কথাও বলতে পারেন। প্রত্যেকটা রাজনৈতিক দল সর্বব্যাপী হতে চায়, রাজনীতি সর্বস্পর্শী হতে চায়। আমি চাইবো আমার দল আরো বাড়ুক, আমি চাইবো আজকে শিক্ষক সম্মেলনে যারা অংশগ্রহণ করেছেন তারা যেমন দাঁড়িয়ে আছেন, এটা আমাকে কিন্তু আপনাদের কষ্ট হলেও আমাকে একদম তৃপ্তি দিচ্ছে, কারণ আমরা 15 জনের শিক্ষক সম্মেলনও 1980-র দশকের মাঝখানে করেছি। আজকে এত শিক্ষক আমাদের কাছে এসেছেন কারণ আমরা লক্ষ্যভ্রষ্ট হইনি, আমরা একটা নির্দিষ্ট মতাদর্শকে সামনে রেখে রাজনীতি করছি। আজকে ভারতবর্ষের যে হৃত গৌরব সেটাকে ফিরিয়ে দেবার রাজনীতি বিজেপির রাজনীতি। এই যে স্যাফ্রনাইজেশন অফ এডুকেশনের কথা বলছেন এবং এ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ভ্রান্তি ছড়াচ্ছেন, আমাদের হয়েও যারা বক্তব্য রাখছেন তারা ভুল কথা বলছেন। তাদের পরিষ্কার বলবেন এটা গিয়ে যে আমরা শুধু ভারতবর্ষের ক্যারিকুলাম, ভারতবর্ষের সিলেবাস বদল করতে চাইছি না, আমাদের টার্গেট অনেক বড়, আমরা পৃথিবীর ইতিহাসকে বদল করে দিতে চাই। কারণ এই মানব সভ্যতার ইতিহাস যেভাবে যারা তুলে ধরেছেন, শুধুমাত্র রিজিওনাল সুপ্রিমেসি, শুধুমাত্র কিছু নিজেদের সুপ্রিমেসিকে এস্টাবলিশ করবার জন্য কিছু জিওফিজিসিস্ট, কিছু বিজ্ঞানী আর কিছু ইতিহাসের লেখক তারা মানব সভ্যতার ইতিহাসের ধারার গতিমুখটাই বদলে দিয়েছিলেন। আর্যদের ভারত আক্রমণ তত্ত্ব আমরা ছোট থেকে পড়ে এলাম, কিন্তু আমাদের বিচার পরিবার আমরা প্রথম থেকে বলছি এরিয়ান ইনভেশন থিওরি ইজ আ মিথ। 30 বছর আগে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়ে গিয়েছিল, সেই গল্প আজকে শেষ। একটা সময় জার্মানির ওখানে মানুষ বলতেন we are the successor of Teutonic civilization, we are born to rule and we are born to be ruled। সেই ঔদ্ধত্যের দিনও শেষ। আমাদের দীর্ঘদিন শেখানো হয়েছে ইউনিটি এবং ডাইভার্সিটি, বিভেদের মাঝে দেখো মিলন মহান, কিন্তু আমরা উল্টো দিকে দাঁড়িয়ে বলেছি
unity manifested itself into diversity, and we celebrate that unity, celebrate that diversity within the ambit of unity. এটা আমরা বলেছি, ঐক্যটাই বৈচিত্র্যের মধ্যে প্রকাশিত, আজকে এই কথা আমরা বলেছি। আমরা পৃথিবীকে ক্যালকুলাস দিয়েছি, আমরা পৃথিবীকে শল্য চিকিৎসা দিয়েছি, আমরা পৃথিবীকে 3.5 লক্ষ মেডিসিনের সন্ধান দিয়েছি, আমরা গোটা পৃথিবীর মানুষকে লোহা তৈরি করা শিখিয়েছি, আমরা জিওমেট্রি শিখিয়েছি, আমরা ট্রিগোনোমেট্রি শিখিয়েছি, আমরা বাইনোমিয়াল ক্যালকুলাস শিখিয়েছি। এই যে আমি কথা বলছি, আপনারা যে গ্রামার পড়াচ্ছেন স্কুলে, এর জনক ভারতবর্ষের ওই পানিনি কাশ্মীরে বসে তিনি প্রথম গ্রামার তৈরি করে দিয়েছিলেন এই মানব জাতির জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, পানিনিকে বলা হয় ম্যাকমিলান অফ দ্য ইস্ট, কেউ কিন্তু ম্যাকমিলানকে বলে না পানিনি অফ দ্য ওয়েস্ট। ওইখানে পৌঁছে দেওয়াটাই আমাদের লক্ষ্য, সেই লক্ষ্যেরই আমাদের রাজনীতি। দেখুন, একটা রাজনৈতিক দল নতুন করে ক্ষমতায় এসেছে, আমি দলের কথা বলতে পারি, সরকারের কথা বলবো না। আমি দলের পক্ষ থেকে আমাদের অবস্থান, আমাদের বক্তব্য, আমাদের আবেদন আমাদের মন্ত্রীদের সামনে রাখছি। কারণ পশ্চিমবঙ্গে গত 50 বছর যে সরকার চলেছে, সেই সরকারগুলো ছিল দলের সরকার। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় অক্লান্ত পরিশ্রম করে মঞ্চের এপাশ থেকে ওপাশ অস্থির পদচারণা করেও তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তৈরি করতে পারেননি। যেটা করেছিলেন সেটা তৃণমূল কংগ্রেস সরকার। তিনি চেষ্টা খুব একটা কম করেননি। তিনি কবিতা বিতান লিখেছেন, তিনি কার্যত রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করে কথাঞ্জলি লিখে দিয়েছিলেন গীতাঞ্জলির পরিবর্তে। তিনি বিশ্বভারতীর পরিবর্তে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে এসেছিলেন। কিন্তু তারপরেও আমাদের খুব একটা পরিবর্তন হয়নি। তাই এই সরকার পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, এটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সরকারের সঙ্গে দলের সমন্বয় থাকবে, দল তীক্ষ্ণভাবে সরকারের উপরে দৃষ্টি রাখবে। সংকল্পপত্র যা আমরা মানুষের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচনের আগে, তার কতটা বাস্তবায়িত হচ্ছে। দল প্রকাশ্যে এই সরকারের সমালোচনা করবে না, সরকারকে পরামর্শ দেবে, সরকারের কাছে প্রয়োজন হলে তাদের দাবি পেশ করবে, সরকারের গৃহীত নীতি সিদ্ধান্তগুলোর বাস্তবায়িত করবার জন্য বা মানুষের কাছে আরো জনমুখী করবার জন্য প্রচারে দল নামবে। কিন্তু সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। তাই আপনাদের এখানে আমি দলের কথা বলতে পারি, সরকারের কথা নয়। আমার দলের অবস্থান এটাই, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নতুন সরকার তৈরি হয়েছে, সরকারের সঙ্গে থাকবেন। এবং তার থেকে বড় কথা, মাস্টারমশাইদের যে কাজ, দিদিমণিদের যে কাজ, একটু সেইটা করবেন। মানে আপনারা পারেন, আমাদের থেকে বেশি পারেন, যে আজকে এই দেশ আমাদের সাংস্কৃতিক জাতীয়তাবাদের যে মূল লক্ষ্য, আজকে এই সেটাকে মানুষের কাছে পৌঁছে দেবেন। কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে শুধু শিক্ষা আক্রান্ত নয়, শিক্ষক রক্তাক্ত নয়, আক্রান্ত প্রকৃতি। তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের ইকোলজিক্যাল ব্যালেন্সকে পর্যন্ত ধ্বংস করে দিয়ে চলে গেছে। এই সরকারের কারণে বিভিন্ন ছোট ছোট নদীর উত্তরবঙ্গের গতিমুখের পরিবর্তন হয়ে গেছে। ইললিগাল স্যান্ড মাইনিং, ইললিগাল বোল্ডার লিফটিং, হাজার হাজার একর চাষযোগ্য জমিকে জলের তলায় পাঠিয়ে দিয়েছে। এর বাইরে বের করে আনবার দায়িত্ব সমস্ত সমাজকে নিতে হবে। আর সেই সমাজের সবচেয়ে গ্রহণযোগ্যতা যাদের আছে, খালি দুজনের শ্রেণীর মানুষের থাকে সবচেয়ে বেশি। আমি কাউকে আঘাত করতে চাইছি না। এক যারা স্কুল শিক্ষক, আর দ্বিতীয় যারা চিকিৎসক। যদি অধ্যাপক এখানে বসে আছেন, তিনিও তার সঙ্গেও তার স্কুলের শিক্ষকের যে সম্পর্ক আছে, তার কথা যতবার তার মনে পড়ে রাত্রিবেলা বা বিশেষ বিশেষ সময়ে, যার আন্ডারে উনি পিএইচডি করেছিলেন বা যে সময় উনি এমএসসির ক্লাসে বসেছিলেন, তার কথা ততবার মনে পড়ে না, পড়তে পারে না। সেই কথাটা একটু স্মরণ রাখবেন। নমস্কার, বন্দে মাতরম। ধন্যবাদ।
অসম্ভব ভালো তিনি আমাদের মার্গদর্শন করলেন। রাজ্যসভার সাংসদ, আমাদের দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহোদয়া, এবার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় আরেকজন মন্ত্রী, টিচার সেলের একসময় রাজ্যের কো-কনভেনার ছিলেন, যে পদে আমি সুস্মিতা দি আমরা রয়েছে, সেই পদেই তিনি একসময় ছিলেন, ডক্টর কল্যাণ চক্রবর্তী। তাকে আপনারা করতালি দিয়ে অভ্যর্থনা জানাবেন, কারণ তিনি টিচার সেলেরই একজন লোক ছিলেন। সেই সম্মানীয় কল্যাণ চক্রবর্তী মহাশয়কে বরণ করবেন আমাদের রাজ্যের শিক্ষক সেলের অন্যতম কো-কনভেনার শিক্ষক অসিত বেরা মহাশয়। অসিত বেরা মহাশয়কে কল্যাণ চক্রবর্তী মহোদয়কে বরণ করে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সকলে জোরে করতালি দেবেন, কারণ টিচার সেলের লোক আজ পশ্চিমবঙ্গের মন্ত্রী। বিজেপি 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 টিচার সেল জিন্দাবাদ, বিজেপি টিচার সেল জিন্দাবাদ। भारत माता के, भारत माता के। এবার আমাদের মাননীয় কো-কনভেনারদের বরণ করে নিচ্ছেন আমাদের রাজ্যের কনভেনার ডক্টর অসিত কুমার মণ্ডল মহাশয়। মাননীয় ডক্টর অসিত কুমার মণ্ডল। আচ্ছা, তাহলে এই পর্বটা একটু পরে হবে। হ্যাঁ, মাননীয় সন্দীপ বাগচি আছেন বা উদয় দা আছেন, একটু বরণ করে নিন। এবার বিভাগ ইনচার্জদের অনুরোধ করছি, আপনারা তৈরি হয়ে থাকুন। আমাদের 10টি বিভাগ ইনচার্জ, 10টি বিভাগ রয়েছে, এই বিভাগ ইনচার্জরা আমাদের অতিথিদের কিছু উপহার প্রদান করবেন। প্রথমে শিলিগুড়ি বিভাগ, শিলিগুড়ি বিভাগ ফুলকুমার দাস, মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়কে পুষ্পস্তবকে বরণ করে নেবেন। শিলিগুড়ি বিভাগকে অনুরোধ করছি, আপনারা আসুন। ঠিক আছে, থাক থাক থাক, আর দিতে ছেড়ে দিয়ে ছেড়ে দাও না, দিয়ে দাও, ঝামেলা করো। নবদ্বীপ বিভাগ তৈরি থাকুন। নবদ্বীপ বিভাগ সৌভিক চক্রবর্তী মহাশয়কে অনুরোধ করছি, আপনি আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়কে পুষ্পস্তবকে বরণ করে নিন। নর্থ 24 পরগনা তৈরি থাকবেন। উচ্চশিক্ষামন্ত্রী হরেকৃষ্ণ বেরা। দ্রুত দ্রুত।
একটু দ্রুত করবেন। দ্রুত করবেন, দ্রুত। সৌভিক প্লিজ। উত্তর 24 পরগনা দীপক দাকে বরণ করে নিচ্ছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, বিদ্যালয় শিক্ষা শ্রী দীপক বর্মন মহাশয়কে বরণ করে নিচ্ছেন। এতজন নয়, 4 জন আসবেন, 4 জনের বেশি আসবেন না। এখানে যে ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তাকে অনুরোধ করছি 4 জনের বেশি পাঠাবেন না। এরপরে মালদা। ছবি উঠছে, ছবির জন্য চিন্তিত হবেন না। আচ্ছা, সবাই কেন যাচ্ছেন? প্লিজ সবাই যাবেন না। কেন আসছেন? যাদের নাম মালদা বিভাগ ডক্টর কল্যাণ চক্রবর্তী। বাকি নেমে যান প্লিজ, যাদের হয়ে গেছে নেমে যান প্লিজ, স্টেজ ছাড়ুন। দেখুন, আমরা বলেছিলাম যে বিভাগ কনভেনার যাবে, সাথে জেলা কনভেনাররা যাবে। আপনারা থেকে নামুন পিছিয়ে প্লিজ। কল্যাণ বাবুকে দিবেন, সাউথ 24 পরগনা কল্যাণ বাবুকে প্লিজ। আপনারা স্টেজে উঠবেন না প্লিজ। আমরা তো ডাকছি, একটুখানি দেরি করুন। 5টা হয়ে গেছে, 4টি বাকি আছে। আপনারা দক্ষিণ 24 সকলকে ওই দিক থেকে নেমে যাওয়ার জন্য আবেদন রাখছি। ওই দিক থেকে দাদা, ওই দিক থেকে নামুন। যাদের বাকি রয়েছে তাদের আবার পরবর্তী পর্যায়ে হবে। এবার আমাদের মধ্যে আমাদের মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়কে অনুরোধ করছি, তিনি তার বক্তব্যের মাধ্যমে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করছি তার বক্তব্য রাখার জন্য।
নমস্কার। হ্যালো হ্যালো শিক্ষক মশাইদের অনুরোধ করছি নমস্কার। আপনারা সারিবদ্ধভাবে আমরা যারা বসুন। এখানে বসে আছি, আমি আশা রাখি বসুন। প্রত্যেকে আমরা শিক্ষক, সেটুকু প্রত্যাশা আমার আছে। যারা শিক্ষক নন তারা এই গৃহ পরিত্যাগ করতে পারেন। শিক্ষক সেল শিক্ষকদের নিয়ে গঠিত। আপনাদের কোনো আচরণে যদি এটা প্রকাশিত হয় যে এখানে শিক্ষক ভিন্ন অন্য ব্যক্তি আছে, তারা শিক্ষক ছেলের অঙ্গ নন। নমস্কার। আজকের আমাদের এই অনুষ্ঠানে মঞ্চে আছেন আমার সতীর্থ, আমরা একই ক্যাবিনেটের সদস্য ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়, আছেন আমাদের শিক্ষক সেলের কনভেনার শ্রী অসিত কুমার মণ্ডল মহাশয় সহ শিক্ষক সেলের সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগ ও জেলা থেকে আগত সকল শিক্ষক সেলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমার দুটো সত্য, আর এক হলো আমি এই মুহূর্তে চক্রবর্তী মহাশয় এখানে বলে গেছেন, তার একটা সত্তা। দুটো সত্তার মধ্যে পার্থক্য যেমন আছে, মিল যেমন আছে, তেমনি একটা দ্বন্দ্বও আছে। এমন নয় যে দুটো সত্তা সব সময় পাশাপাশি হাত ধরাধরি করে সব সময় চলে, এরকমটা হয় না। অনেক সময় দুটো সত্তার মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে। আমি কোনো রূঢ় ভাবে কোনো কথা বলতে চাই না, সেটা আমার স্বভাব বিরুদ্ধ। কিন্তু মনে রাখতে হবে, ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে যদি সুশৃঙ্খল কোনো বাহিনী থাকে, সেটা হওয়া উচিত আমাদের টিচার সেল। ভালো হয়ে যায় সেটা যখন কোথাও গিয়ে বিশৃঙ্খল হয়ে যায়, এর উপরে কথাগুলো আসে। কারণ আমরা সবাই শিক্ষক। তার স্তর ভিন্ন হতে পারে, সে প্রাথমিক বিদ্যালয় হতে পারে, সে বিশ্ববিদ্যালয় হতে পারে, কিন্তু সে শিক্ষক। এটা নিয়ে কোনো ভিন্নতা নেই। শিক্ষক মানেই সে একজনই হোক আর 100 জনই হোক, তাকে সে পথ দেখাবে। তো সেই জায়গায় আমাদের বিশৃঙ্খল হওয়া চলে না। আমি ইদানিং আমার নম্বর বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরে বেড়াচ্ছে এবং সেখান থেকে বিভিন্ন ধরনের মেসেজ, ফোন আমি পাচ্ছি। তো মেসেজ যেগুলো পাই তার প্রথম স্তবকটি থাকে এরকম: আমি বিজেপি শিক্ষক সেলের সদস্য, আমি অমুক জেলার সদস্য, তমুক জেলার সদস্য, এরকম থাকে। মাননীয় অসিতদার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনার এই শিক্ষক সেলের কোনো বক্তব্য যদি আমার কাছে আসে, তাহলে সরাসরি সেটি আপনার ভায়া আপনার হাত দিয়ে আসুক।
প্রত্যেককে এন্টারটেইন করা আমার পক্ষে কঠিন, প্রত্যেককে চেনাও কঠিন। শিক্ষক সেলের একজন ব্যক্তি আমার কাছে এসে বলল যে আমি শিক্ষক সেল করি, আমাকে একটু তো অসুবিধা আছে, আমার একটু ট্রান্সফারটা দেখবেন, কিংবা আমার এই অসুবিধা আছে, অসুবিধাটা দেখবেন। আমি পুরো পশ্চিমবঙ্গের সকল শিক্ষক সেলের আমাদের যে কর্মীরা আছে, যে বন্ধুরা আছে, তাদের আমার পক্ষে চেনা সম্ভব নয়। এবারে তার কাজটা যদি না হয়, সেও বলবে যে আমাদের শিক্ষামন্ত্রী সে আমার কাজটা করে দিল না। কিন্তু আপনাদেরও বুঝতে হবে আমার পক্ষে সকলকে চেনা সম্ভব নয়। আপনাদের কোনো বক্তব্য সেটি সরাসরি অসিদ্ধার মাধ্যমে আসুক, কোনো অসুবিধা নেই। আমরা দল এবং সরকারের মধ্যে সামঞ্জস্য বিধান করব। সরকারের প্রত্যেকটি কাজে শিক্ষক সেল খুশি হবে এটা নাও হতে পারে। আবার শিক্ষক সেলের নেতার কোনো কাজ পছন্দ হলো না মানেই বাকি শিক্ষকরাও ক্ষুণ্ণ হয়ে গেছে, এটাও ভাবা যাবে না। একটা উদাহরণ দিচ্ছি, আমি কারো নাম বলবো না, অনুমান করি তিনি এখানে থাকতে পারেন। আমাদের এবারের বাজেটে সম্মানীয় পার্শ্ব শিক্ষকদের জন্য 5,000 টাকার বেতন বৃদ্ধি রাখা হয়েছে। আমাকে শিক্ষক সেলের একজন নেতা মেসেজ করে বলেছে তারা চরম হতাশ, কিন্তু অন্তত পক্ষে 50 জন পার্শ্ব শিক্ষক আমাকে মেসেজ করে বলেছে আমরা খুব খুশি দীপকদা, আমরা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, মুখ্যমন্ত্রীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ব্যক্তি আমি পছন্দ করলাম না তাই আমরা বলে দিলাম, এটাও আমাদের দেখতে হবে। আমরা এখন যে বিছানায় শুয়ে আছি, আমরা যদি মাথাটা ঢাকতে চাই তো কোমরের নিচ থেকে বাকি অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে, আর কাপড়টাকে যদি আমি পায়ের তলা পর্যন্ত নিয়ে আসতে যাই তাহলে আমার নাভিদেশ থেকে উপরের অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে গোটা শরীর মুড়ে থাকাটা সেটা অত্যন্ত কষ্টকর। সেই পরিস্থিতিতে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী সকল বর্গকে একটা রাস্তা দেখাবার জন্য তিনি একটা প্রচেষ্টা করেছেন এবং সেই বাজেট সর্বস্তরে অভিনন্দিত হয়েছে। আমি নিশ্চিত বিশ্বাস রাখি আমাদের সরকার অতি অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে তারা পূরণ করতে সক্ষম হবে। আমাদের সৌভাগ্য পশ্চিমবঙ্গবাসী আমাদের কাছে কিছু প্রত্যাশা করে। তাদের প্রত্যাশা আমাদের কাছে চাপ নয়, তাদের প্রত্যাশা আমাদের কাছে এগিয়ে চলার পাথেয়। আমি আমার সকল সহকর্মী শিক্ষক বৃন্দকে অনুরোধ করব, অনেক বিষয় আপনাদের পছন্দ হবে না, ব্যক্তি আপনার অনেক বিষয় পছন্দ হবে না, এবং কিছু কিছু বিষয় আপনাদের সংগঠনেরও পছন্দ হবে না। সেই বিষয়গুলি আপনারা আমাদের সঙ্গে আলোচনা করুন, সেগুলো নিয়ে সমাজ মাধ্যমে প্রচার করা,
সেটা টিচার সেল যদি করে, তাহলে পরে সেটা নিজেদের দিকে নিজেদের আঙুল তোলা হয়। কারণ সরকারটা আপনার দলের, আপনি তারও অংশ বিশেষ। অন্যান্য যারা সংগঠন আছে তারা আমাদের দিকে আঙুল তুলবে, অবশ্যই তুলবে। আপনারাও সমালোচনা করবেন, কিন্তু আপনাদের সমালোচনা করবার জায়গাটা সামাজিক মাধ্যম, গণমাধ্যম এগুলো নয়। আমরা দেখেছি তৃণমূলের সময় যেটি কোনো মতেও সমর্থন করা যায় না, সেখানেও দেখতাম তৃণমূলের শিক্ষা সেলতে সেটাও তারা সমর্থন করত। তাদের আমি খারাপ বলছি না, এটা হলো তাদের দলের প্রতি আনুগত্যের প্রকাশ। একটা রাজনৈতিক দল করলে তার প্রতি আনুগত্য থাকা প্রয়োজন। সমালোচনা আপনারা করবেন, সমালোচনা করবার জায়গা আপনাদের রয়েছে। আর সমস্ত বিষয়ে আমাদের বলতে হবে এমনও কোনো বিষয় নেই। এরপর আসি শিক্ষা পরিকাঠামো। অল্প বিস্তর শিক্ষা পরিকাঠামো আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। শিক্ষা পরিকাঠামো একেবারেই শূন্য এটা আমি বলবো না। বেশিরভাগ বিদ্যালয়ে ক্লাসরুম রয়েছে, বেশিরভাগ বিদ্যালয়ে চেয়ার টেবিল বেঞ্চ রয়েছে। শিক্ষা পরিকাঠামো বলতে মূলত এটা। এর সঙ্গে আপনার ফ্যান, লাইট ইত্যাদি যুক্ত হয়, কিন্তু এর আসল যে অংশ বিশেষ ছাত্র এবং ছাত্রের কারণে শিক্ষক, এই দুটোর একটা অসামঞ্জস্যতা মারাত্মকভাবে রয়েছে। কোন স্কুলে শিক্ষক একেবারেই নেই, ছাত্র প্রচুর, বিশেষত গ্রামাঞ্চলের দিকে। শহরাঞ্চলের দিকে ছাত্র একেবারেই নেই, শিক্ষক প্রচুর। দুটোর মধ্যে আমরা সামঞ্জস্য বিধান করব অতি দ্রুত। আশা করছি 2-3 মাসের মধ্যে এই বিষয়গুলো আমাদের একটা সমাধানের পর্যায়ে যাবে। নিয়োগ প্রক্রিয়া একটি বড় গন্ডগোলের বিষয়। আচ্ছা, আমি ওই সামঞ্জস্য বিধানের বিষয়টা আরেকটু বলছি। আপাতত ট্রান্সফার নিয়ে আপনারা আমার কাছে আসবেন না। ট্রান্সফারের সুযোগ প্রত্যেকে পাবেন, তার জন্য আমরা একটা প্রক্রিয়া করে এগোচ্ছি। সেই প্রক্রিয়ার জন্য আমাদের কিছুটা সময় দিন। প্রত্যেকে সুযোগ পাবেন, কিন্তু সেই সুযোগ পাওয়ার জন্য আমাদের একটা প্রক্রিয়াকরণ চলছে। সেই প্রক্রিয়ার জন্য আমাদের কিছু সময় দিন। দ্বিতীয় বিষয়, আমাদের নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনারা জানেন এত কেস হয়েছে যে শেষ পর্যন্ত বিষয়টি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সে বিষয়টি বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। আমার দপ্তর সব দিক বিবেচনা করে এসএসসির আইন, উচ্চ ন্যায়ালয়ের রায়, সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি, সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করে যথাযথ পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করা হবে। অতি দ্রুত গ্রহণ করা হবে।
আমি এই সম্মেলনের মাঝখান থেকেই সকলকে আমি জানাতে চাই যে 2016 SLST, গ্রুপ সি, গ্রুপ ডি, 2025 SLST, এই সমস্ত বিষয় আমার এবং আমাদের খুব ভালোভাবে জানা আছে। আপনাদের অনুরোধ করছি পুনরায় এই বিষয় নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ, আমার ফোনে বড় বড় মেসেজ, আমার মেইলে অজস্র মেইল আর করবেন না, এই অনুরোধটুকু রাখছি। বিষয়গুলো আমাদের পুরো জানা, কারণ এই বিষয়টি আমার সামনে এখন সবচেয়ে বড় একটি দরজা। এই দরজাটা ভেদ না করলে আমি এর পরের ঘরে আমি যেতে পারছি না, এটাকে আমার ভেদ করতেই হবে। তো সেই কারণে এই দরজা খোলার জন্য আমরা নিরন্তর প্রয়াস করে যাচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর নিশ্চুপ হয়ে বসে আছে। আমরা নিশ্চুপ হয়ে বসে নেই। আমাদের দপ্তর সমস্ত দিক বিবেচনা করেই পদক্ষেপ করছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দপ্তরের বিষয়ে সমস্ত কিছু খোঁজ খবর তিনি রাখছেন। আমাদের এই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চাকুরির বয়স 5 বছরের জন্য বাড়িয়েছেন বা একটা শিথিলতা দিয়েছেন, এক্সটেনশন দিয়েছে। যারা সেই বয়সের আছেন, যারা এখনো এসএসসি বসতে পারেননি বা হয়তো বা 15-20 বছর আগে একবার বসেছেন তারপরে আর সুযোগ পাননি, তাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা পুনরায় প্রস্তুতি নিন। এই দরজা ভেদ করার পরেই পরবর্তী দরজার জন্য আমরা পরীক্ষার দরজা সকলের জন্য খুলে দেব এবং আপনাদের আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের এই সরকার জনগণের আশীর্বাদে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার চাকুরি বিক্রি করবে না। আপনারাও যেমন চাকুরির জন্য আসবেন না, তেমনি আপনারাও সকলকে বলবেন চাকুরি বিক্রি হবে না, নট এ সিঙ্গেল ওয়ান। এই ব্যাপারটা আমি আপনাদের সামনে নিশ্চিত করে বলছি। তার সঙ্গে সঙ্গে আমি যেহেতু মন্ত্রী, আর একটা জিনিস একবার স্মরণ করিয়ে দেওয়ার লোভ আমি সামলাতে পারলাম না। সেটা হলো বিদ্যালয়গুলো কিভাবে চলছে আমাদের চেয়ে ভালো কেউ জানে না। আমরা প্রথম যেটা বলতে পছন্দ করি শিক্ষকেরা, আমাদের স্কুলে 15টি পদ ফাঁকা, আমাদের স্কুলে ফ্যানগুলো ঘোরে না, আমাদের স্কুলে কারেন্ট আসে না, থাকে না, এই সমস্ত কথা আমরা বেশি বলতে অভ্যস্ত। আমি বিদ্যালয়ে যোগদান করেছিলাম
একটি এমন বিদ্যালয়ে যে বিদ্যালয়টিকে কেউ চিনত না। মালদার একদম প্রত্যন্ত গ্রামে বিহার সীমান্তে একটি বিদ্যালয়। মালদার যারা এসেছেন তারা অনেকেই জানেন আমি ওই স্কুলে চাকরি করতাম। আমার স্কুলেও ওরকমই সমস্যা ছিল এবং পরে আরেকটি বিদ্যালয়ে গেছি, সেখানেও আমি একই কথা বলেছি। আমি মাস্টারমশাইদের সামনে হাত জোর করে একটাই কথা বলেছি যে আমাদের ন্যায়ের তালিকা অনেক দীর্ঘ, কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের যেটুকু আছে সেটুকু নিয়ে সর্বোচ্চ পরিষেবা কি করে দিতে পারি আমরা সেই বিষয়ে আলোচনা করব। তো আমি সকলের কাছে অনুরোধ করছি সেদিকটাও যেন আমরা একটু দেখি। আমাকে অনেকেই অনেক রকমের কথা বলেছে, তার মধ্যে একটা কথা হলো বেসরকারি স্কুলে কিছুই নাই তাও ছাত্ররা যাচ্ছে, আমাদের এখানে এত কোয়ালিটি টিচার তাও আমরা ছাত্র পাচ্ছি না। তো আমি একজন শিক্ষকই বলেছে, আমি তাকে শুধু এটুকুই বলেছি আপনাদের এত কোয়ালিটি, আপনার ঘর ভালো, আপনার পাশের স্কুলের ঘর ভালো না, সেখানকার শিক্ষকের কোয়ালিটি ভালো না, তারপরেও আপনার এখানে ছাত্র কেন আসছে না সেটা আপনিই ভাবুন। সরকার ভেবে কি করবে? সরকার শিক্ষক শিক্ষিকাদের পাশে আছে, তাদের রুটি রুজি নিরাপত্তা সহ সমস্ত বিষয় দেখবে, কিন্তু সরকার একটি বিষয় আরো বেশি গুরুত্ব দিয়ে দেখে, সেটা হলো আমাদের শিশুদের ভবিষ্যৎ, শিশুদের নিরাপত্তা। তাদের শিক্ষার বিষয়ে বর্তমান সরকার কোনো কম্প্রোমাইজ করবে না। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, সেটা আপনারাও দেখবেন। অল্প সময়ের মধ্যে আমরা বায়োমেট্রিক ফেস রিকগনিশন মেশিন প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা দেব। এবং তারপর ধীরে ধীরে আমরা আরো এগিয়ে যাব। সবকিছু এখনই বলা সম্ভব নয়, অনেক কথা বললাম। কি আপনার প্রশ্ন আছে? আমার মনে হয় কোথাও গিয়ে আমাদের একটা মানে সাংগঠনিকভাবে আলোচনার কোথাও আরো জায়গা আছে মনে হয়। ওসিরদার কাছে আমি অনুরোধ করব, আপাতত যে টেটের বিষয়টি চলছে সেটি আমি যতদূর জানি সেটি কেন্দ্রীয় সরকারের স্তরে আছে এবং এটি সুপ্রিম কোর্টের রায়ে আছে। সেই জায়গায় মাস্টারমশাইয়ের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা একবার এই বিষয়ে মাননীয় ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে কথা বলুন। এটি আমার মতো একটি রাজ্যের মন্ত্রীর পক্ষে কিছুই করা সম্ভব নয়, আমি বিনীতভাবে আপনাকে জানাচ্ছি। যাই হোক, সকলে কাছে আমার পুনরায় নিবেদন, আপনারা শুভেচ্ছা রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের প্রতি যেভাবে ছিল সেভাবে থাকুক। সকলে সুস্থ থাকবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় বিদ্যালয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক বর্মন মহাশয়কে। তার দীর্ঘ আলোচনা এবং আমাদের অনেক সমস্যা, অনেক প্রশ্নের জবাব আমরা পেয়ে গেছি। তিনি যে অনুরোধগুলো করেছেন, আমরা শিক্ষক হিসেবে আশা রাখি তিনি অনুরোধগুলো আমাদের রাখবেন। আপনারা একটু ধৈর্য ধরে বসুন। এবার আমাদের আরো দুটি বিভাগ রয়েছেন।
একজন অনেকে যাবেন না, ডাকবেন না প্লিজ। আর আসবেন না, আর কেউ আসবেন না। যাদের হয়ে গেছে তারা নামুন প্লিজ, যাদের হয়ে গেছে তারা নিচে যান। আপনারা বাকিরা অপেক্ষা করুন, অন্য বিভাগগুলো অপেক্ষা করুন। আরেকজন মাননীয় শিক্ষামন্ত্রীর মাননীয় মন্ত্রী রয়েছেন, তাকে দেবেন। মাননীয় মন্ত্রী রয়েছেন, কেন নিচে নামুন প্লিজ, নিচে নামুন। যাদের হয়ে গেছে তারা সরে যান। সবাই আসবেন না প্লিজ। আপনাদের প্রতিনিধিরা আছেন, প্রতিনিধিরা দিচ্ছেন, সবাইকে আসতে হবে না। মাননীয় শিক্ষক শিক্ষিকা মহাশয়দের অনুরোধ করছি, আপনাদের প্রতিনিধিরা দিচ্ছেন, তাদের উপর একটু ভরসা রাখুন। আমরা এরপরে যারা রয়েছে তাদেরকে অনুরোধ করব, আমাদের মাননীয় ডক্টর কল্যাণ চক্রবর্তী মহাশয়কে এরপরে আমরা উপহার প্রদান করব। যাদের হয়ে গেছে তারা স্টেজ থেকে নামুন প্লিজ। যাদের হয়ে গেছে দয়া করে আপনারা একটু প্রস্থান করুন, মঞ্চটা ছেড়ে দিন। যাদের হয়ে গেছে দয়া করে মঞ্চ থেকে একটু মঞ্চটা খালি করে দিন। আরেকজন সম্মানীয় মন্ত্রী বসে আছেন, সম্মানীয় আরেকজন মন্ত্রী বসে আছেন। আপনারা মন্ত্রী মহোদয়কে, আরে ভাই কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? যাদের হয়ে গেছে মঞ্চটা খালি করে দিন, যাদের হয়ে গেছে মঞ্চটা খালি করে দিন। মাননীয় অসিত বেরাকে অনুরোধ করব কল্যাণদাকে, বাকিদেরকে ওখানে দেখতে। কুমুদদা, মাননীয় কুমুদদাকে বলবো কল্যাণদার ওখানে যে যারা আসেন তাদের একটু মঞ্চটা খালি করে দিন। আমাদের দীপক বর্মন মহোদয়, আরে আপনারা এখানে কেন? দাদা দাদা প্লিজ আপনারা নামুন, প্লিজ নামুন, নামুন নামুন দাদা প্লিজ নামুন। কেন এটা করছেন? আপনারা এখানে এসছেন কেন? কেন এসছেন এখানটা? প্লিজ শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করছি আপনারা নিচে নামুন।